পাবলিক ওয়াশরুমে বসে আমি খাবার খেয়েছি। ও আমাকে কারিনা কাপুর বলে। কারিনা, আমার মনে হয় বাংলাদেশের ফেসবুকে আমাকে যে পরিমাণ বুলিং বা হ্যারাসমেন্ট করা হয়েছে, এর আগে কোনো নারীকে এতটা জঘন্যভাবে বুলিং ও হ্যারাস করা হয়েছে। কত টাকার বিনিময়ে আপনি সানবিজ বাই টুরির শোরুম প্রমোশন করবেন? আমি তো করেছি অলরেডি। কিন্তু এই যে আপনারা কিছুদিন পর পর ডিজিটাল চুলাচুলি করেন, আগে যেটা হতো যে পাশের বাসায় বা পাড়ায় যখন ঝগড়া লাগতো আমরা কিন্তু দৌড়ে গিয়ে একদম কোমর বেঁধে নাচানাচি করে ঝগড়া করতো, এটা আমরা আবার টেনে টেনে দেখতে পারি। মানে এই বছর যারা শিডিউল নিতে পারেনি রোজার ঈদ এবং কোরবানিতে, তারা আগামী বছরের শিডিউল নিয়েছে। আপনাকে বলা হয়েছে ইঁদুরমুখী, খ্যাপ মারেন, আপনি ভাড়ায় যান, চাকর। এই ওয়ার্ডগুলো যদি আপনাকে বলা হয় ওপেনলি সারা বাংলাদেশের সামনে, কেমন লাগবে আপনার? হয়তো উনি কখনো কোনোদিন রিয়েলাইজ করবে যে আমি কি পরিমাণ কষ্ট পেয়েছি। দুনিয়াপুর হাজবেন্ড যখন মারা যায় তখন আপনি লাইভে ক্যাপশন দিয়েছিলেন যে আল্লাহ বিচার করছে পুলিশ প্লাজায়, সেখানে ফোন করে ওপেন থ্রেড দেওয়া হয়েছিল আমাদেরকে। দর্শক, দ্য সসেজ শোয়ে আজকের অতিথি যিনি আসলে এখানে বসলেই, মানে অতিথির চেয়ারে তিনি বসলেই আমি খুব ডিপ্রেশনে পড়ে যাই, বিকজ তার এক এক দিনের লুক এক এক রকম গর্জিয়াস এবং এতটাই গর্জিয়াস ড্রেস আপ পরে আসে যে আমার কাছে মনে হয় যে আহারে আমি যদি পড়তে পারতাম। সে আর কেউ না, আমাদের বারিশা হক। আপনার মন খারাপ? সব ঠিকঠাক আছে তো? না, খুব কাজের চাপে আছি। আগামী কত বছর পর্যন্ত আপনার শিডিউল সবাই বুকিং করে রেখেছে? কিছু বুকিং হয়ে গেছে, মানে আগামী বছরের জন্য ইনশাল্লাহ। কারণ এই বছর যারা শিডিউল নিতে পারেনি রোজার ঈদ এবং কোরবানিতে, তারা আগামী বছরের শিডিউল নিয়েছে। আচ্ছা, আনুমানিক কত হাজার লাইভ আপনার মাথায় আছে এখন? 2000-এরও বেশি হবে। ঈদের দিনও কি আপনি লাইভ করেন কিনা? ঈদের দিন এর আগের বছর করা হয়েছিল। এই যে এত প্রেশার মাথায় নেয়, ভাইয়াকে তো সব সময় দেখি আপনাকে খুব সাপোর্ট করতে, ভাইয়া আপনাকে কতটা সাপোর্ট করে? মাঝে মাঝে একটু মাথায় তেল মালিশ করে দেওয়া বা মাথায় টিপে দেওয়া, এই বিষয়গুলো করে না, কিনা? আমার তেল মালিশ করে দেওয়ার জন্য আমার আরেকটা মেয়ে আছে, ওর কাজ হচ্ছে শুধু আমার মাথায় তেল মালিশ করবে। শুধু কাজ এটাই? হ্যাঁ, আর কোনো কাজ নেই? না। আপনাকে কয়েকদিন পর পর অ্যাওয়ার্ড দেওয়া হয়, এই অ্যাওয়ার্ড গুলো কারা কেন দেয়? আমি বেশিরভাগ অ্যাওয়ার্ডই পাই হচ্ছে অ্যাজ আ বেস্ট ব্র্যান্ড প্রমোটার ইন বাংলাদেশ। এই ট্যাগটার কারণে আসলে অনেকেরই শত্রু হয়ে গেছি আমি। এবং অনেকে মনে করেন যে আমি নিজেই দাবি করি নিজেকে শ্রেষ্ঠ। যেদিন আমি নিজেকে শ্রেষ্ঠ মনে করব, সেদিন থেকে আমি আমার কাজের আর বেস্ট কিছু দিতে পারবো না। অনেকে বলে যে আপনি অ্যাওয়ার্ড কিনে নেন, নিজে বানিয়ে নেন পল্টন থেকে, এটা কি সত্যি? যার মনে যা ফাল দিয়ে ওঠে তা। আমি মনে হয় বাংলাদেশের প্রথম ব্র্যান্ড প্রমোটার যে অ্যাওয়ার্ড শোতে যাওয়ার জন্য এখন আমি রেমুনারেশন চার্জ করি। এখন এত বেশি কমন হয়ে যাচ্ছে অ্যাওয়ার্ড শোগুলো, এবং দেখা যাচ্ছে যে আমাদের ফেসটাকে ইউজ করে তারা কিন্তু বিজনেস অ্যাওয়ার্ড নিচ্ছে, স্পন্সর নিচ্ছে, লক্ষ লক্ষ টাকার স্পন্সর নিচ্ছে যে আমাদের অ্যাওয়ার্ড শোতে অমুক আসবে তমুক আসবে। সো ডেফিনেটলি সেই জায়গাটা তো আমি ডিজার্ভ করি, এই জন্য আমি রেমুনারেশন চার্জ। আপনি হাত দিয়ে যাই ধরেন তারা কি শোনা হয়ে যায়? যেই জামাটা পরেন বা যেই জামাটা এইভাবে করে দেখান সেটা নাকি স্টক আউট হয়ে যায়? এটা আসলে অনেক ব্যবসায়ীরা বলে যে আমি তাদের জন্য লক্ষ্মী। এটা একটা প্রথা বা ছড়িয়ে গেছে। কি নামে ডাকে? লক্ষ্মী নামে ডাকে। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে গিয়ে বলে, তখন এটা আর কি লোকে মুখে ছড়িয়ে যায়। আপনাদেরকে সম্প্রতি দেখা যাচ্ছে বুবলি আপু এবং আপনাকে একজন নাবালক বাচ্চাকে নিয়ে ফটোশুট করতে। এই ওয়াসিফ খান সম্পর্কে জানতে চাচ্ছি, মানে এই ধরনের ফটোশুট কেন? আপনারা তো একটু প্রাপ্তবয়স্ক মডেল নিয়েও করতে পারেন। যখন আমরা আসলে সেলিব্রিটি সুপারস্টার নিয়ে কাজ করি তখন অনেকে বলে যে আমরা নতুনদের পাশে দাঁড়াতে চাই না। আবার যখন নতুনদেরকে লঞ্চ করি, নতুনদেরকে সাপোর্ট করি, তখন আবার এটা নেগেটিভলি নেয়। তো আপনারাই বলে দেন আমরা কি করব। কত টাকার বিনিময়ে আপনি সানবিজ বাই টুরির শোরুম প্রমোশন করবেন? আমি তো করেছি অলরেডি। কত টাকার বিনিময় নিয়েছিল? সেটা তো উনি লাইভে বলেই দিয়েছে, 15,000 টাকা। কিন্তু এই যে আপনারা কিছুদিন পর পর ডিজিটাল চুলাচুলি করেন, আগে যেটা হতো যে পাশের বাসায় বা পাড়ায় যখন ঝগড়া লাগতো আমরা কিন্তু দৌড়ে গিয়ে একদম কোমর বেঁধে নাচানাচি করে ঝগড়া করতো, এবং আমরা দৌড়ে গিয়ে শুনতাম কি নিয়ে ঝগড়া করছে, অনেক ইম্পর্টেন্টলি শুনতে থাকতাম কান দিয়ে, তারপর না বুঝতে পারতাম না কি নিয়ে। মাঝে মাঝে বোঝা যেত, মাঝে মাঝে বোঝা যেত না, কিন্তু তখন একবার মিস করলে শেষ। কিন্তু এখন যেটা হচ্ছে এই যে কোমর রেকর্ডে থাকে, কোমর বেঁধে যে আপনারা ঝগড়া করেন, এটা আমরা আবার টেনে টেনে দেখতে পারি কে কাকে কি বললো। ডিজিটাল একটা ফিলিংস দিচ্ছেন আমাদেরকে, ভাইব দিচ্ছেন ঝগড়া করার। এটা কেমন লাগছে আপনার কাছে? আমাকে কেউ কখনোই কোথাও দেখেনি কোনো অশালীন অঙ্গভঙ্গ করা বা অশালীন শব্দচয়ন করা। তো যারা করে এটা তাদের আসলে বিষয়, তারা ভালো বলতে পারবে। যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি সেখান থেকে আমার মনে হয়েছে যে ধৈর্য ধারণ করাটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনি পাবলিক প্ল্যাটফর্মে দীর্ঘদিন কাজ করতে চান। আমি এখানে আজ আসলাম, ভাইরাল হলাম, কাল চলে গেলাম, ওইভাবে আমি কাজ করতে আসিনি।
অনেকে বলছে আপনারা নাকি প্ল্যানিং করে ঝগড়া করেছেন দুজনে ভাইরাল হওয়ার জন্য, এটা কি সত্যি? না, আপনাকে বলা হয়েছে ইঁদুরমুখী, আপনাকে বলা হয়েছে আপনি খ্যাপ মারেন, আপনি ভাড়ায় যান, চাকর, বডি শেমিংও করা হয়েছে, বডি শেমিং করা হয়েছে। তারপর এই যে ইঁদুরমুখী, চাকর, খ্যাপ মারেন, এগুলো শোনার পর আপনার কি অনুভূতি? অবশ্যই কষ্ট লেগেছে। আমার মনে হয় যে ফেসবুকে যারা কমেন্টগুলো দেখেছে, যারা ভিডিওগুলো দেখেছে, তারাই অনেক কষ্ট পেয়েছে। একটা মেয়েকে এইভাবে বুলিং করা হচ্ছে বা সোশ্যাল মিডিয়ার সবাই সেটাকে সাপোর্ট দিয়ে দেখা যায় যে সাপোর্ট করেনি, এটা একটা ভুল বিষয়। হয়তো বা, কিন্তু সেই ভিডিওগুলোর নিচে আমি দেখি যে 100টার মধ্যে 99 জনই আপনাকে অপছন্দ করছে। কেন? কমেন্ট হচ্ছে পেইড হয়। আপনি পেমেন্ট করে আপনার নামে ভালো কমেন্ট করাতে পারেন, খারাপ কমেন্টও করাতে পারেন। এখন আমি হয়তো পেমেন্ট করি নাই, তাই আমার নামে ভালো কমেন্ট বা খারাপ কমেন্ট আমি করাতে পারিনি। আমাকে যারা আসলে ফলো করে, আমাকে যারা রেসপেক্ট করে, তারা আমাকে ফোন করে বলেছে, আমাকে টেক্সট দিয়ে বলেছে তারা আসলে ফেসবুকের এইসব নোংরা ভাষা ব্যবহার করেও কথা বলতে পারে না, বা ওই ভিডিওগুলো মানে শব্দ চয়নগুলোও করতে পারে না। দাগ থেকে যদি ভালো কিছু হয়, দাগই ভালো। সো দাগটা লাগার কারণে আমি আসলে বুঝতে পেরেছি যে কারা আমাকে অনেস্টলি লাভ করে, রেসপেক্ট করে। এই ধরনের বিষয়গুলো আসলে বাচ্চাদের উপর বা বাচ্চাদের মানসিক বিকাশে কতটুকু প্রভাব পড়তে পারে? আমার মেয়েকে আমি কিভাবে বড় করব সেটা আমার উপর, আরেকজন তার মেয়েকে কিভাবে পারিবারিক শিক্ষা দিবে এটা তার উপর। এজেলকে দিয়ে আমি এখনই চ্যারিটির কাজগুলো করাই। তো দেখেন, বাচ্চাদেরকে নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না, ইভেন ওনার বাচ্চাদেরকে নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাই না। তবে হ্যাঁ, এটা আসলে দৃষ্টিকটু। দুনিয়াপুর হাজবেন্ড যখন মারা যায় তখন আপনি লাইভে ক্যাপশন দিয়েছিলেন যে আল্লাহ বিচার করছে, তারপরে আবার ক্যাপশন দিয়েছিলেন যে তনিয়াপুর হাজবেন্ড মারা গেছে সৌজন্যে উমুক ফ্যাশন। এগুলো নিয়ে কি কিছু বলতে চান আপনি? আমার মনে হয় এই ধরনের ক্যাপশন যদি আমি ইউজ করতাম তাহলে ওই দিনই আমাকে ফেসবুক থেকে সবাই বিতাড়িত করে দিত। তো কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া যদি কেউ কথা বলে, সেটা তো আসলে বারবার ভাঙানোর জন্য আমি ইন্টারভিউতে আসবো না। এবং এই ধরনের প্রশ্ন করার জন্য যদি ইন্টারভিউতে বারবার ডাকা হয়, তাহলে হয়তো আমি আর টেলিভিশন ইন্টারভিউ বা কোনো ইন্টারভিউতেই যাব না। আপনি কি মাইন্ড করলেন? আপনারা নিজেদের ভিউ বাণিজ্যের জন্য যদি এই টপিকগুলো নিয়ে বারবার কথা বলেন, সেটা তো আমার জন্য শোভনীয় না। কারণ একটা মানুষ মারা গেছে, সেটা নিয়ে আমি কথা বলবো, এইটুকু কমন সেন্স আমার আছে যে আমি ফেসবুক চালাই, যে ফেসবুকে মানুষ আমাকে গালাগালি করবে। ট্রিকিও হতে হবে আপনাকে। আপনি একটা মানুষকে হেট করেন, তারপর সেটা আপনি দেখাবেন না। আর সেই জায়গা থেকে তো আমি এটা করিনি, ক্যাপশন দেইনি। তনিয়াপুর হাজবেন্ড মারা গেছেন সৌজন্য, যে একটা ফ্যাশন, মানে এটা নিয়ে সবাই কথা বলছে যে মৃত মানুষকে নিয়েও আবার ব্র্যান্ড কথা না। এটা তো বাংলাদেশের সবাই এই পোস্ট দিয়েছে। আমি যে শোক বার্তা দিয়ে পোস্ট দিয়েছি সেটা আপনি একবারও বললেন না, উনি এসে একবারও বললেন না লাইভে। আপনি তো অবশ্যই আমি যে ওনার শোরুমে গিয়ে শপিং করেছি যখন ওনার সময় ছিল, ব্যাড সময় ছিল, তখন সেটা আপনি উল্লেখ করলেন না, উনিও করলেন না। আমরা করতাম, এরপরেই করতাম। এত কিছু হওয়ার পরও আমার সাথে, তারপরও আমি ওনার শোরুমে গিয়ে পারচেজ করেছি জাস্ট টু সাপোর্ট। আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে পার হয়েছি সেটা শুধু আমি জানি, আমার ফ্যামিলি জানে। হয়তো আপনারা দেখেছেন আমি সাইলেন্ট আছি। আপনি একবার নিজে চিন্তা করবেন, অডিয়েন্সরা নিজে চিন্তা করবে যে এই ওয়ার্ডগুলো যদি আপনাকে বলা হয় ওপেনলি সারা বাংলাদেশের সামনে, কেমন লাগবে আপনার? কিছু জিনিসের না কখনো ক্ষমা করা বা ক্ষমা না করা থাকে না। আমার মনে হয় বাংলাদেশের ফেসবুকে আমাকে যে পরিমাণ বুলিং বা হ্যারাসমেন্ট করা হয়েছে, এর আগে কোনো নারীকে এতটা জঘন্যভাবে বুলিং ও হ্যারাস করা হয়েছে। আপনি কি এই বিষয়গুলো নিয়ে কোনো পদক্ষেপ নেবেন? পদক্ষেপ নিতে পারতাম, কিন্তু আমি নেইনি। এখন সেটার কারণ যদি আমি বলি, তাহলে অনেকে বলবে এখানে নাটক করতে আসছে। কারণ মানুষ শুধু নেগেটিভটাই চিন্তা করে, পজিটিভটা কেউ চিন্তা করে না। একটা মানুষের হাজব্যান্ড মারা গেছে, রাইট? ওনার এত বড় একটা বিজনেস, এতগুলো বাচ্চা। I still respect her. I still respect her. Can you believe this? I still respect her. হয়তো উনি কখনো কোনোদিন রিয়েলাইজ করবে যে আমি কি পরিমাণ কষ্ট পেয়েছি। ওনার জন্য আপনার কোনো বার্তা আছে? I still respect her, যে বললাম না, দ্যাটস ইট। এই জন্য কোনো ইন্টারভিউ, কোনো অনুষ্ঠানেই যেতে চাই না। আমরা আপনাকে খুব পছন্দ করি বারিশা আপু, খুবই পছন্দ করি। কারণ এই প্রশ্নগুলো বারবার করা হয়, এই প্রশ্নগুলো বারবার যখন করা হয় না, আমার ওই সিচুয়েশনগুলো আমি ফিল করি আবারও, যেটা আমি কাটায় উঠছি অলরেডি। সো এই জন্য আমি মানে অনুষ্ঠানে যেতেই চাই না। আমার এখন কত টাকাই পেমেন্ট দেয় এসব অনুষ্ঠানে আসলে, সরি টু সে। না না না, এইসব অনুষ্ঠানে বেশি টাকা পেমেন্ট পাওয়া যায় না, এটা ট্রু। আমার এখন ভিউ দরকার নাই, আমার টাকাও এখন দরকার নাই। এই ভিডিওগুলো দেখে যাদেরকে বলা হয় নাই তারাই প্রচন্ড কষ্ট পেয়েছে, তাহলে আমার উপর কি সিচুয়েশন গেছে বলেন? ঠিক আছে, যদি আমি ধরিও যে আমি ভুল করেছি বা আমার পরিবারের পক্ষ থেকে কেউ ভুল করেছে, তারপরও সোশ্যাল মিডিয়া বুলিংটা কি এনাফ ছিল না? আচ্ছা, আমরা
টপিকটা চেঞ্জ করি। আর ওকে, আসলে জনগণের অনেক কিছুই জানার ইচ্ছে থাকে। এটা অনেকবার জানানো হয়েছে, বিষয়গুলো অনেকবার ক্লিয়ার করা নাগরিক হয়েছে। টেলিভিশনের যারা দর্শক তারা তো আসলে জানেনি, সবাই আপনাকে পছন্দ করে, সবাই আপনার সম্পর্কে জানতে চায়। প্লিজ কন্টিনিউ। হ্যাঁ, ঈদের শপিং কি করা হয়েছে? ঈদের শপিং আসলে একটু লেট করেই করা হয়, যেহেতু এখনো কাজগুলো শেষ হয়নি। হয়তো চাঁদ রাতেই করা হয় সবসময়, বাট এবার চাঁদ রাতেও মনে হয় সুযোগ হবে না, তো ভাবছি যে কিভাবে শপিং এর জন্য সময় বের করব। কুখ্যাত ব্র্যান্ড প্রমোটারকে মেলা থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম স্ট্যাটাস আপনি দিয়েছেন। কুখ্যাত ব্র্যান্ড প্রমোটার কে? যে পরবর্তীতে নিজের আবার সাফাই গিয়েছে সে, কারণ আমি তো কারো নাম উল্লেখ করিনি। তার মানে আপনি নিজের গায়ে নিয়েছেন, তার মানে আপনি সেই ব্যক্তিটা। হ্যাঁ, আপনি যাকে পিঞ্চ করেছেন সে হচ্ছে বর্ষা চৌধুরী। আসলে কি মেলা থেকে বের করে দেওয়া হয়েছে? এক্সিবিশন না, রিসেন্টলি আরেকটা ব্র্যান্ড প্রমোটারও স্ট্যাটাস দিয়েছেন যে তারও একটা ব্র্যান্ডে গিয়ে উনি জোরপূর্বক ভিডিও করেছেন। তো এই বিষয়গুলো আসলে ওনার জন্য ভালো না, ব্র্যান্ড প্রমোশন সেক্টরের জন্য ভালো না। ওনাকে তো মেলা থেকে বের করে নাই, আপনি নাকি মিথ্যা কথা বলেছেন। মিথ্যা কেন বলবো বলুন, আমার কাছে তো প্রমাণ আছে। আর যেই এক্সিবিশন থেকে ওনাকে বলা হয়েছিল লাইভ করতে না দেয়া হয়েছিল, ওই এক্সিবিশনের পেজ থেকেও পোস্ট করা হয়েছে। একটা এক্সিবিশনে এনলিস্টেড ব্র্যান্ড প্রমোটার থাকে যে শুধুমাত্র এরাই লাইভ করবে, আর স্টলারদের সাথে একটা বিষয় থাকে যে স্টলাররা যে ব্র্যান্ড প্রমোটারকে চায়। সো স্টলাররা যদি ওনাকে না চায়, যারা হচ্ছে এত টাকা দিয়ে স্টল নিয়েছেন আমাদের এক্সিবিশনে, আয়োজকরা কিন্তু পারে না যে কাউকে দিয়ে লাইভ করাতে। সো আয়োজকদেরও কিছু দায়িত্বের জায়গা থাকে, এজন্য আয়োজক কমিটি থেকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ওনাকে নেওয়া হবে না। তো জোরপূর্বক যখন উনি লাইভে এসেছেন তখন কিছু স্টলাররা কমপ্লেন জানিয়েছে, এবং যেহেতু ওই কোম্পানির সাথে আমি ব্র্যান্ড অ্যাম্বাসাডারশিপে আছি যে ওনাদের সকল মেলার প্রমোশনগুলো আমি করব, তো সেই জায়গা থেকে আমাকে পোস্ট দিতে হয়েছে। একজন ব্র্যান্ড প্রমোটার দাওয়াত ছাড়া এসে ব্র্যান্ড প্রমোশন করতে থাকে, লাইভ করতে থাকে, এবং ওনাকে অনেকবার না করা হয়েছে, লাইভ চলাকালীন সময়ও না করা হয়েছে। যে ব্র্যান্ড প্রমোটারদের বিভিন্ন বিতর্কিত খবর, যেমন কখনো হিজাব পড়ছে, হিজাব খুলে ফেলছে, কখনো অনেকগুলো বিয়ের খবর চলে আসছে, এটাকে ব্র্যান্ড প্রমোশন সেক্টরকে প্রভাবিত করে কিনা আপনার কি মনে হয়? যারা করছে তারা কিভাবে প্রভাবিত হচ্ছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। বিভিন্ন কোম্পানি থেকে তারা সাইন আউট হয়ে যাচ্ছে, বিভিন্ন কোম্পানি তাদেরকে আর এনডোর্স করতে চাচ্ছে না। ভাইরাল এক জিনিস, আরেকটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট, ইটস টোটালি ডিফারেন্ট। একটা শোরুমে আপনি এবং বুবলি যাচ্ছিলেন, সেখানে ভুয়া রব বাড়ির সহককে ভুয়া বলে সেখান থেকে সম্ভবত বের করে দেওয়া হয়েছে কিনা আমরা সেটা আর দেখিনি। ওখানে আসলে কি হয়েছিল? এই ধরনের শব্দচয়ন বা উচ্চারণের আগেও অন্যান্য চিত্রনায়িকাদের বেলায় হয়েছে। এখানে একটা ভুল তথ্য দেওয়া হয়েছে যে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল। তো বের করে দেওয়া হলে ফিতা কাটিং, কেক কাটিং কারা করেছে? সম্পূর্ণ অনুষ্ঠান শেষ করে যখন আমরা বের হচ্ছিলাম তখন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে এই শব্দচয়নগুলো করানো হয়েছে, এবং সেটার জন্য পেমেন্ট করা হয়েছিল একটি গ্রুপকে, এবং সেই টাকার অ্যামাউন্টটাও কত এবং কোন বিকাশ নাম্বার থেকে এসেছিল সেটার স্ক্রিনশটও আমার কাছে এসেছে। মানে টাকা দিয়ে বলানো হয়েছে। কে করেছে এটা? নাম বলতে চাচ্ছি না। যত টাকা বিকাশ করা হয়েছিল আমাদের প্রোগ্রামে ঢোকার আগে, যে এত টাকা পাঠানো হচ্ছে ফোনে, আপনারা এই শব্দচয়নগুলো করবেন তাদেরকে এবং ভিডিও করবেন। কারণ আপনি দেখবেন যে কিছু কিছু পেজ থেকে লাইভ করা হয়েছে। তো লাইভটা কখন ধরে রাখা হয়? যখন আপনি জানেন যে এই ঘটনাটা হবে এবং এই ঘটনার জন্য আমরা প্রস্তুত। মানে কার এত বড় সাহসী বলা যায়, আবার সাহসের কিছু নাই। কালকে আপনি প্রোগ্রাম করেন, আমি জাস্ট কিছু টাকা দিব চা নাস্তা খাওয়ার, কিছু ছেলে পেলেদের বলে দিব যে এগুলো গিয়ে বলবা। যেমন আমরা রিসেন্ট আরেকটা উদ্বোধনে গেছিলাম পুলিশ প্লাজায়, সেটা আমি ফেসবুকে কোনো কিছু বলিনি, সেখানে ফোন করে ওপেন থ্রেড দেওয়া হয়েছিল। আজকে আমি দি সসেস শোতে এসে বললাম। রিসেন্টলি একটা পোশাক পরে আপনি ভাইরাল হয়েছিলেন, সেটা হচ্ছে একটু খোলামেলা পোশাকে উত্তাপ ছড়ানোর মতো পোশাক। ওটাও কি আপনি পরার জন্য আলাদা চার্জ নেন? প্রমোশন ইজ প্রমোশন। ওই কোম্পানির অনেক বেশি প্রমোশন হয়েছে এবং সেই কোম্পানি আমাকে নিয়ে একটা কভার শুটও করতে চায়, এরকম বলেছে তারা। আপনার হাজবেন্ডও একটা কথা বলেছে, সে শাকিব খান হচ্ছে সিনেমার আইডল আর আপনি হচ্ছে ব্র্যান্ড প্রমোশনের আইডল। না, আইডল বলেনি, ও বলেছে হচ্ছে অপ্রতিরোধ্য। আপনার হাজবেন্ড তো আপনাকে ঐশ্বরিয়া রায়ও বলে, আপনাকে তামান্না ভাটিয়াও বলে। ডেফিনেটলি এটা বলা উচিত। আপনার হাজবেন্ড বা আপনার প্রিয় মানুষটা আপনার প্রশংসা করুক, নাকি আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে টর্চার করুক, সেটা কেউ চাবে না। আমি আমার হাজবেন্ডকে বলি, তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতেছে, কি কোথাও যাচ্ছ নাকি বান্ধবীদের সাথে ঘুরতে? না, আমার কাছে ওকেই নায়ক মনে হয়। ও আমাকে কারিনা কাপুর বলে।
কারণ এটা আমাকে ফেসবুকেও অনেকে বলে কমেন্ট সেকশনে, বাট আমার কাছে মনে হয় যে আমি আমার মতো। আসলে নায়িকারাও তো আমাদের মতোই। আমি মনে করি প্রত্যেকটা বয়সের একটা আলাদা সৌন্দর্য আছে। আমি 30+, আমাকে 30+-এর মতোই লাগতে হবে। আমি 30 যখন প্লাসের পরে 60 তে কিন্তু যাব, আর বলেন নাই কত বছর, শুধু আমার বলেন 30 32। প্লাস। আচ্ছা, আপনি কি গোসল করতে বেশি পছন্দ করেন? হ্যাঁ, কারণ আমি অলওয়েজ ফ্রেশ, নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি। দিনে কতবার গোসল করেন? অনেকবার করা হয়। আমি সকালে হট শাওয়ার নিয়ে বের হই, দেন রাতে সব কাজ শেষ করার পর হট শাওয়ার নিয়ে আমি ঘুমাই। আর এটা 12 মাসই আমি হট শাওয়ার নিই। আপনি সবসময় দেখি যে লাইভ করেন, বাসায় থাকলে টাওয়ালটা মাথায় থাকে, শাওয়ার করে বের হয়েছেন, এটা বোঝা যায়। তো রাতে তখন সেহরির সময় আপনার শাশুড়ি আম্মা আপনার জন্য খাবার পাঠিয়েছে, তখনও আপনি সুন্দর করে মাথায় টাওয়াল পেঁচে মানে গোসল করে এসে সেহরি খাচ্ছেন। তো লোকে জিজ্ঞেস করে আপনি এত রাতেও আবার গোসল করেন কেন? যে আমাদের জব আওয়ার হচ্ছে 24 আওয়ার্স। এমনকি যখন আমি ঘুমের মধ্যেও মাঝে মধ্যে উঠি আমার মেয়েকে চেক করার জন্য, তখনও আমি মেসেজের রিপ্লাই দেই। ঘুমের মধ্যে কি এরকম বলেন স্ক্রিনশট নেন? আসলে আমার হাজবেন্ড বলেছে আমাকে যে আমি এটা বলি। গতকাল আমি ঘুমের মধ্যে ভাবছি যে আমি এক্সিবিশনে হাঁটছি, আমি লাইভ করছি, মানে আমি রিয়েলি ঘুমের মধ্যে এরকম ফিল করছি যে আমি এক্সিবিশনে আছি। ডক্টর মোহাম্মদ ইউনূসের ইন্সপায়ারেশন থেকে আপনি ড্রেস আপ পরেন, এমনটা বলেছেন যে দিস ড্রেস আপ ইজ ইন্সপায়ার্ড বাই ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা কিভাবে সম্ভব? উনি আপনাকে কিভাবে ড্রেস পরাতে ইন্সপায়ার্ড করলেন? গ্রামীণ চেক, তো ওখানে যে চেক প্রিন্টটা সেটা কিন্তু ওনার ড্রেসের ইন্সপিরেশনে আমি যেটা পড়েছিলাম সেটা। এটা জাস্ট খুব সিম্পল একটা ব্যাপার, এটাকে এত কমপ্লিকেটেড ভাবে নেওয়ার কিছু নাই। আমি বসলেও এটা সমস্যা, আমি দাঁড়ায় কেন থাকলাম সেটাও সমস্যা, আমি গাড়িতে উঠলাম কেন, গাড়িতে নামলাম কেন, আমার গাড়ির দরজা আরেকজন কেন খুলে দিল সেটাতেও সমস্যা। আসলে মানুষের মেন্টালিটিটা এরকম হয়ে গেছে যে আমরা বাড়ির সবকে নিয়ে কিছু একটা পিঞ্চ করলে আমাদের ভিউ হবে, আমরা ভাইরাল হব এবং আমাদের ওখান থেকে টাকা ইনকাম আসবে, ডলার আসবে। যেটা শুনলাম যে আপনি একটা বিশাল বাস বানানোর পরিকল্পনা করছেন এবং আজকের গাড়ির কথা হচ্ছিল। শোরুমের কর্তৃপক্ষদেরকে যোগাযোগ করতে বলছেন যে আপনার বিশাল বড় একটা বাস লাগবে, এই বাস দিয়ে কি করবেন আপনি? পার্শ্ববর্তী দেশগুলোতে দেখবেন আর্টিস্টদের জন্য ক্যারাভ্যান থাকে, ওটার ভেতরে হচ্ছে পোশাক পরিবর্তনের জায়গা থাকে, রেস্টরুমের জায়গা থাকে, হালকা স্ন্যাক্স বা কফি খাওয়ার একটা ব্যবস্থা থাকে, রেস্ট নেওয়ার জন্য রুম থাকে এবং মিটিং করার জন্য একটা রুম থাকে। তো সেই ধরনের কিছুই আমার পরিকল্পনা আছে। বাট কথা হচ্ছে অলরেডি কয়েকটা বড় কোম্পানি আমাকে নক দিয়েছেন। এটার অনেক ভালো খরচ, কারণ আগে আপনাকে ভেহিকল কিনতে হবে, তারপর হচ্ছে আপনাকে সেটা ডেকোরেশন করতে হবে ভেতরে, এবং বাংলাদেশে এগুলো তৈরি করে না। আমি এরকম সিচুয়েশন পার করেছি যে পাবলিক ওয়াশরুমে বসে আমি খাবার খেয়েছি, বিকজ আমি যদি বাহিরে খাবার খাই দূর থেকে ভিডিও করে মানুষ। যখন আমরা পাবলিক ওয়াশরুম ইউজ করতে যাই, ওয়াশরুমের মধ্যে সেলফি তুলে। সুপারম্যান, ব্যাটম্যান, আয়রন ম্যান, আপনার হাজবেন্ডকে কোন বিশেষণে বিশেষায়িত করতে চান? আমার হাজব্যান্ড হচ্ছে অলরাউন্ডার, ও বিজনেস সামলায়, আমার অনেক ডিসিশন মেক করে, ও ফ্যামিলিতে অনেক সময় দেয়, ও খুব ভালো বেবি টেক কেয়ারও করতে পারে। আমি বলবো বাবা হিসেবে সে খুব চমৎকার, যেটা আসলে স্ক্রিনে দেখা যায় না। আপনার মুসাফির রেস্টুরেন্টটা সম্পর্কে একটু জানতে চাই। সেখানে কি আপনারা মানে বিনা পয়সায় মানুষকে খাওয়ান? যারা হচ্ছে পেমেন্ট করে খেতে পারবে না, তারা জাস্ট আমাদের হোটেলে গেলে বললেই হবে মুসাফির। আমাদের এখানে আসলে দিবারাত্রি 24 ঘন্টা যে কোনো সময় তো খেতে পারবেই। একটা খাবার হচ্ছে বিক্রির জন্য, আরেকটা খাবার হচ্ছে স্টাফদের জন্য। দর্শক, এই ছিল দ্য সসেজ শো এর আজকের আয়োজন। আশা করছি আপনাদের পুরো আয়োজন ভালো লেগেছে। আগামী পর্বে আবার কোনো সেলিব্রিটি গেস্ট নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সোশ্যাল বুলিং থেকে দূরে থাকুন।